হ্যালো ফ্রেন্ড। ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমি মূলত বাংলাদেশের লোকাল ইস্যুতে টোটালি মনোযোগ দিচ্ছি না এবং দিইনি, যার কারণে একদম আমার ধারণার বাইরে অনেক কিছু চলে গেছে। কারণ আমি আমার পুরো সময়টা মূলত সেই ওয়ার কেন্দ্রিক আটকে আছে এবং সেগুলো নিয়ে যত ঘাটাঘাটি আছে। সো রিসেন্টলি আমি দেখতে পেলাম যে তেল নিয়ে বাংলাদেশে জ্বালানি তেল নিয়ে বড় ধরনের সংকট তৈরি হয়েছে এবং পাম্পগুলোতে বিশাল লম্বা 1/2 কিলোমিটার 1 কিলোমিটারের বেশি লাইন ধরে আছে। মানুষ তেল কিনতে যাচ্ছে, কেউ কেউ তেল কিনে টাঙ্কিতে রিজার্ভ করে ফেলেছে, এমন অবস্থাও তৈরি হয়েছে। সো প্রবলেম হচ্ছে আপনি যতই কিনেন এটা আসলে রিজার্ভ করে আপনি বেশি দিন রাখতে পারবেন না, কারণ তেল একটা জ্বালানি পদার্থ, এটা আপনাকে জ্বালাতে হবে এবং একটা সময় গিয়ে এটা শেষ হয়ে যাবে। কিন্তু এই যে ওয়ার শুরু হয়েছে এটা তো সহজে শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন আমি বলি আমাদের সরকার কেন ফেল করছে, এটা কিন্তু সাধারণ মানুষের ফেলর নয়। সরকার এই যে তেল, একটা কারকে তেল কেনার লিমিট দিয়ে দিয়েছে 10 লিটার, একটা বাইকের 2 লিটার, একটা ট্রাকের জন্য 70 লিটার। এগুলো হচ্ছে ননসেন্স, সিরিয়াসলি ননসেন্স, গবেট চিন্তাভাবনা। ঠিক আছে, কেন এটা আমি বলি। একটা কার 10 লিটার তেল দিয়ে সে কী করবে, কোথায় যাবে? আপনি ভাবেন আগে, একটা একটা তেলের যে গাড়িগুলো চলে 1 লিটার তেলে সে 4 থেকে 7 কিলোমিটার যেতে পারে, যেটা সবচেয়ে বেশি যেতে পারে হাইওয়েতে গেলে 11 থেকে 12 কিলো। আর যদি কোনো গাড়ি হাইব্রিড হয় তাহলে 15 থেকে 25, কেউ কেউ 30-35 যেতে পারে, যদি ধরেন প্রিয়াসের মতো কোনো গাড়ি হয় তাহলে। সো এটা একটা রেডিকুলাস চিন্তাভাবনা যে আমি তেলের কেনার ব্যাপারে লিমিট করে দিলাম। কিন্তু আপনার সলিউশন কী হওয়া উচিত ছিল, তেলের পর্যাপ্ত রিজার্ভ আপনি রাখবেন। কীভাবে রাখবেন? মানুষ তো এটা জানতে চায় না, মানুষ জানতে চায় আপনি রাখবেন, কারণ আপনি গভর্নমেন্ট। কিন্তু গভর্নমেন্ট হিসেবে আপনি 100% ফেল করেছেন এবং সাধারণ মানুষের উপর এখন শাস্তি চাপিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে সিরিয়াসলি এক ধরনের স্বৈরাচারী। আমি এটাকে স্বৈরাচারী বলি। এখন আপনি বলবেন যে গ্লোবাল কনফ্লিক্ট আমার কি করার আছে, আপনার অনেক কিছুই করার ছিল, আপনার করেননি। লাইক ইন্টারিমও করেনি। আমি তো এই সরকারের বয়স মাত্র 1 মাস, আমি এই সরকারকে অত দায় দিচ্ছি না, কিন্তু ইন্টারিমও করেনি। ইন্টারিম যে করবে সেই ধরনের আবেদনও পর্যন্ত বিরোধী দল থাকা অবস্থায়, সরকারে না থাকা অবস্থায় রাজনৈতিক দলগুলো করেনি। কি করেনি? আমরা তেলের জন্য পুরোপুরিভাবে মধ্যপ্রাচ্যের এই 3-4টা দেশের উপর পুরোপুরি নির্ভরশীল ছিলাম। কেন? দুনিয়া থেকে আর কোনো দেশ তেল বিক্রি করে না। তেল তো রাশিয়া বিক্রি করে, ইরান বিক্রি করে, ভেনেজুয়েলা বিক্রি করে, আফ্রিকার অনেক দেশ বিক্রি করে, দেন হচ্ছে চায়না নিজে তেল বিক্রি করে। আপনার কোন ঠেকা পড়ছে যে দুনিয়ার সব ডিম এক জুড়িতে রাইখা দিচ্ছেন এবং যখন হচ্ছে ওয়ারটা শুরু হয়েছে এখন ওই জুড়ি ফাইটা গেছে, দ্যাটস ইট। আপনার আর কিছু করার নাই, আপনি এখন আনতে পারছেন না। এটা হচ্ছে গভর্নমেন্টের ন্যারো চিন্তাভাবনা। গভর্নমেন্ট কীভাবে ডাইভার্সিফাই করবে তার তেলের সোর্সকে, সেটা কখনো করেনি। এখন সাধারণ মানুষকে শাস্তি দিতে ওস্তাদ হয়ে গেছে। এটা হচ্ছে ফালতু চিন্তাভাবনা, ভণ্ডামি। এই ভণ্ডামিগুলো করতে করতে 54 বছরে আমাদেরকে সিরিয়াস ভোগাইছে, প্রত্যেকটা সরকার ভোগাইছে। এখন এরা যারা ক্ষমতায় আসছে 1 মাস হয়েছে হয়তো, কিন্তু এদের প্ল্যান অনেক বেশি গলত। এরা আরও বেশি গলত। আমি বলি এই সরকার মারাত্মকভাবে ফেল করবে। কেন ফেল করবে? কয়েকটা কারণ জেনে নেন। প্রথমত 3টা কারণ। প্রথমটা হচ্ছে প্রতিটা দেশের সবচেয়ে বড় চাহিদা হচ্ছে জ্বালানি। আপনি জ্বালানিতে হাত দিবেন, দুনিয়ার সব কিছুতে আগুন লাগবে। ধরেন জ্বালানি সংকট তৈরি হয়েছে, বাজারে পণ্যের দাম বাড়তে শুরু করবে, কারণ জ্বালানি নাই, তার প্রোডাকশন বাড়বে, প্রোডাকশন কস্ট বাড়বে। এবং জ্বালানি যদি বেশি দামে আনেন তাও প্রোডাকশন কস্ট বাড়বে, এবং প্রোডাকশন কস্ট যদি উৎপাদন লেভেলে যদি 2 টাকা বাড়ে, খুচরা বাজারে 10 টাকা বেড়ে যায়। দ্যাটস দ্য প্রবলেম। জ্বালানি কেন কতটা ইম্পর্টেন্ট, এটা না থাকলে আপনি দেশ কন্ট্রোল করতে পারবেন না, দেশ অস্থির হবেই। সো আমাদের জ্বালানি সোর্সের দিকে কোনো সরকার মনোযোগ দেয়নি, খালি খাওয়ার ধান্দায় ছিল। এখনও অলমোস্ট সেম অবস্থায় আছে। সো এই সলিউশন না করার কারণে সরকার ভুগবে এবং সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না। সো আবার যদি ধরেন যে মধ্যপ্রাচ্যের তেলের বাজার খুলেও ওদের তেলের প্লান্টই সব ধ্বংস করে দিচ্ছে, আপনাদের তেল দিব থেকে, আপনি তেল পাউন থেকে, ওদের তো প্লান্টই নেই। সো এখানেও আর একটা বিপদ যে আপনি চাইলেও কিন্তু তেল আসলে কিনতে পারবেন না, কারণ যেখানে প্লান্ট নেই আপনি আনবেন থেকে। সো এটা লং টার্ম প্রবলেম তৈরি হয়ে গেছে। সো সরকার এখানে 100% ফেল করেছে, ইন্টারিমে ফেল করেছে, এই সরকারও ফেল করতে যাচ্ছে। নাম্বার 1। নাম্বার 2, সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং জায়গা হচ্ছে ইউথ জেনারেশন যারা রয়েছে তাদের মেইন মাথা ব্যথা হচ্ছে মূলত চাকরি। তাদের চাকরি নাই, দেশে ব্যবসা বাণিজ্যের কোনো পরিবেশ নাই। আপনি একটা ব্যবসা করতে যান, 14টা আপনার উপর চাঁদাবাজি আসে। আপনি একটা ব্যবসা খুলতে যান, আপনার উপর হাজারো রেগুলেশন, আপনি পা বাড়াতে পারবেন না। প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে রেগুলেশন দেখাবে, এই রেগুলেশন সেই রেগুলেশন, বালছুল ঘোড়ার টিম কী বলতাম, সব কিছুতে রেগুলেশন করতে করতে মানুষ কোনো ব্যবসা করতে পারে না। এবং চাকরিতে আরও খারাপ অবস্থা, 4 বছর 6 বছর স্টুডেন্ট লাইফ শেষ করে এসে একটা চাকরি নেয় 12-14 হাজার 20 হাজার টাকায়। ঠিক আছে, এটা কোনো চাকরি না, এটা একটা শিক্ষিত ছেলে
ছেলে মেয়েকে লিটারালি বেজ্জতি করা। সো সেটা গভর্নমেন্ট সলিউশন দিতে পারে না। এবং চাকরির বাজার যে তৈরি করবে, ধরেন আমাদের এখানে কোটি কোটি চাকরি প্রার্থী, মানে লাখ তো বলা যাবে না, বাংলাদেশের কোটির কাছে। সো এই কোটি চাকরির প্রার্থী, কিন্তু চাকরির বাজার তৈরি করার জন্য সরকার কি করবে? সরকারকে চাকরি বানায় দিতে পারবে? বানায় দিতে পারবে না। সো সরকারকে কি করতে হবে? এই ধরনের সলিউশনে লং টার্ম প্রিপারেশন নিতে হয়, বড় প্রজেক্ট হাতে নিতে হয়। উদাহরণ দিচ্ছি, ধরেন পদ্মা সেতুর প্রজেক্ট যখন হাতে নিয়েছে, হাজার হাজার চাকরি, হাজার না লাখের বেশি চাকরির যোগান হয়েছে পুরো মাওয়া এরিয়া জুড়ে, ওদিকে যেদিকে তাকানো ওই পুরো এরিয়াটাতে। এখানে কয়েক হাজার কোম্পানি একসাথে কাজ করেছে। কেউ পানি ডিস্ট্রিবিউট করেছে, তো কেউ সিমেন্ট দিয়েছে, কেউ ইট বালি দিয়েছে, তো কেউ রড দিয়েছে, কেউ ট্রাক দিয়েছে, তো প্রাইভেট কার সাপ্লাই দিয়েছে, কেউ শ্রমিক দিয়েছে। এভাবে অসংখ্য হাজার হাজার কোম্পানি একসাথে কাজ করেছে। তো হাজার হাজার কোম্পানি যখন একসাথে কাজ করেছে, লাখো মানুষের চাকরি জায়গা হয়েছে, এবং টানা দীর্ঘ সময় এই চাকরিগুলো চলেছে এবং সাধারণ মানুষের পকেটে টাকা ঢুকেছে। দ্যাটস দ্য পয়েন্ট, কীভাবে হচ্ছে সাস্টেন করতে হয় একটা গভর্নমেন্টকে। এবং চাকরির বাজারে চাকরি তৈরি করার রাস্তাগুলো তৈরি করতে হবে। এখন পূর্বের সরকার খারাপ হলেও কিন্তু সে অনেকগুলো বড় প্রজেক্ট নিয়েছে। ধরেন পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি ডিপসি পোর্ট, এই ধরনের অনেকগুলো প্রজেক্ট সে হাতে নিয়েছে। প্রত্যেকটা প্রজেক্টই মূলত হাজার হাজার লাখ লাখ চাকরি তৈরি করেছে। তো প্রবলেম হচ্ছে, যখন সেই সরকার গিয়েছে, আমাদের বড় প্রজেক্টগুলো, চলমান প্রজেক্টগুলো রানিং আছে, কিন্তু নতুন কোনো প্রজেক্ট হাত দেয়নি। দ্যাট মিনস হচ্ছে একটা ভ্যাকুয়াম তৈরি হয়ে গেছে এবং দেশের ভিতরে প্রচণ্ড পরিমাণে এখন চাকরি নাই এবং বেকারের সংখ্যা বেড়েছে। জুলাই আন্দোলন বেকার থেকেও শুরু হয়েছে। এখানে কোটা মেইন রিজন ছিল, কোটার কারণে অনেক চাকরি পেত না। সো এখান থেকে মূলত, মানে এই যে বেকারত্বের অভিশাপ থেকেই মূলত হচ্ছে কোটা আন্দোলন শুরু হয়েছে। সো আলটিমেটলি কী হয়েছে? সরকার পতন হয়েছে। সেম জিনিস, এখন সরকার যে বেকারত্বের সমস্যা সমাধান করবে সেদিকে কোনো মনোযোগ নাই। ঠিক আছে, আমি কোনো মনোযোগ দেখি না, কোনো মেগা কোনো প্রজেক্টের দিকে যাচ্ছে না। আলটিমেটলি হচ্ছে বড় কোনো চাকরি আপনি তৈরি করতে পারবেন না। ইভেন ভালো কোনো ব্যবসা বাণিজ্য তৈরি করার জন্য ব্যবসার যে সুবিধা তৈরি করে দেবে, মানে গভর্নমেন্টের পক্ষ থেকে যে হেল্পিং হ্যান্ড তৈরি করে দেবে, সেটা যেমন হচ্ছে ইউএর গভর্নমেন্টের কাছে যান, আপনি একদিনের মধ্যে ব্যবসা চালু করে দিতে পারেন। কাতারে যান, একদিনের মধ্যেই সব পারেন। ইউরোপের দেশ মাল্টাতে আপনি একদিনই সব কিছু করতে পারেন। ইভেন ইউএসএ তো এত রেগুলেশন নেই, আপনি খুব সহজে ব্যবসা শুরু করে দিতে পারেন। কিন্তু আমাদের দেশে ব্যবসা করতে গেলে বাপদাদা 14 গোষ্ঠীর হিসাব দিতে হয়। তারপর হচ্ছে যদি আপনি কোনো কারণে মানে পান থেকে চুন খেসে, তো আপনাকে জেলে নিয়ে তো ভরেই, সাথে সাথে হচ্ছে আপনার উপর আরও হাজারটা এলিগেশন আসে। ঠিক আছে, সো এখানে প্রচণ্ড রকম প্রবলেম আছে। সো এটার সলিউশন দিতে পারে নাই, মানে ব্যবসা এবং চাকরি এই দুইটা সরকার ফেলের দিকে যাচ্ছে। সো আলটিমেটলি এখানে সরকার ফেল করবে। থার্ড যেটা সবচেয়ে ভয়ঙ্কর, সেটা হচ্ছে বাজার নিয়ন্ত্রণ। বাজার নিয়ন্ত্রণ কি? বাংলাদেশের মানুষ গত সরকারের আমলে, হাসিনা সরকারের আমলে সবচেয়ে ভুগেছে কোন জায়গায়? ধরেন আমরা পেঁয়াজ কিনতে হয়েছে 200 টাকা 250 টাকা কেজিতে, যেই তেলের লিটার ছিল মাত্র 100 টাকা 160 টাকা কেজি, 100 টাকা লিটার, সেটা হয়ে গেছে 200 টাকা লিটার। ঠিক আছে, তারপর কাঁচামরিচ, একসময় আমরা 1200 টাকা কেজিতে কাঁচামরিচ কিনে গিয়েছি। এই যে বাজার নিয়ন্ত্রণ হয় না, বাজার নিয়ন্ত্রণ করতে পারে না, বাজারে হুট করে কোনো পণ্য উদয় হয়ে যায়, স্টক থাকার পরেও দেখা যায় বাজারে পণ্য নাই, বাজার নিয়ন্ত্রণ হয় না। সেটার জন্য সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যায়। বাজারে গেলে মধ্যবিত্ত ফ্যামিলি কোনো ধরনের পরিবার চালাতে পারে না। ছেলেরা যারা হচ্ছে ধরেন যে মেসে থাকে, স্টুডেন্ট আছে, তাদের ফ্যামিলি তাদের মানে খরচ বহন করতে পারে না। তারপর হচ্ছে সাধারণ মানুষ যারা একদম দিনমজুর খেটে খায়, 500 টাকা 700 টাকা দিনমজুর, সারাদিনে চাকরি মানে কাজ করে গিয়ে সে চালের পয়সা জোগাড় করতে পারে না। সো এই যে চিপ প্রাইসের প্রোডাক্টরা না রাখতে পারা, এটা হচ্ছে বাজার নিয়ন্ত্রণের সবচেয়ে বড় ব্যর্থতা। হাসিনা ফেল করেছে, ইন্টারিম ফেল করেছে, এই সরকার ফেলের দিকে যাচ্ছে। বাজারে কোনো কিছুর দাম কিন্তু কম নাই, প্রচণ্ড পরিমাণে বেশি, এবং ইন্টারিম যেখানে রেখে গেছে বরং তার সে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। সো এটা একটা থার্ড পয়েন্ট, যেটার কারণে সরকার ফেল করবে। আমি নিশ্চিতভাবেই বলছি এগুলো প্রচণ্ড রকম খারাপ সিগন্যাল, যে এগুলোর কারণে সরকার ফেল করে। এখন বাজার কেন নিয়ন্ত্রণ হয় না? ধরেন একটা উদাহরণ দিই, উত্তরবঙ্গ থেকে 1 কেজি আলু উত্তরবঙ্গে আপনি গেলে হয়তো 20 টাকা 15 টাকা কিনতে পারেন, কিন্তু সেই আলু আমরা ঢাকার বাজারে আমরা কিনি হচ্ছে 50 টাকা 40 টাকা দিয়ে। পেঁয়াজ, সেখানে উৎপাদন খরচ হচ্ছে 15 টাকা 25 টাকা, আমাদের এখানে আমরা কিনতে হয় 70 টাকা 100 টাকা দিয়ে। সো এই যে মানে 20 টাকার আলুটা 50 টাকা হয়ে যায়, কিভাবে হয়? মানে এটা তো হওয়ার কথা না। ঢাকা মানে উত্তরবঙ্গ থেকে 1 ট্রাক মাল আসতে পার কেজিতে হাইস্ট 5 টাকা দাম বাড়তে পারে, 15 টাকারটা 20 টাকা অথবা 20 টাকারটা 25 টাকা এখানে লোকাল বাজারে পাওয়া উচিত, কিন্তু আমরা এটা পাই হচ্ছে 50 টাকায়। কেন হয়? কারণ সেখান থেকে আসার পথে জায়গায় জায়গায় তাকে চাঁদা দিতে হয়। 7 থেকে 8টা পয়েন্টে তাকে চাঁদা দিতে দিতে তার কস্টটা আসলে 50-এ গিয়ে থাকে। কিছু করার নেই, সে বাধ্য হয়। ইভেন আমি এমনও শুনেছি যে কারণ বাজারে যখন ট্রাক মাল নামায়, সেখানেও তার কাছে চাঁদা দাবি হয়, এবং সেটা দিয়ে তারপরে সেই কাস্টমারের কাছে পণ্যটা পৌঁছাতে হয়, এবং সেটা এই যে চাঁদাবাজি মানে রাহাজানি, এটা হচ্ছে রাহাজানি, সহজ ভাষায় রাহাজানি। সাধারণ মানুষের গলায় ছুরি চেপে আপনি হচ্ছে খাচ্ছেন।
সো এগুলোর কারণে প্রচণ্ড পরিমাণে জিনিসপত্র আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, দাম হচ্ছে টোটালি গভর্নমেন্টের নিয়ন্ত্রণে নাই, এবং এই কারণে স্যাচুরেটেড মার্কেটে আসলে কোনো কিছুতেই আমরা শান্তি পাচ্ছি না, এবং এর ফলে সাধারণ মানুষের দিন 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 ধীরে ধীরে হচ্ছে ক্ষোভ বাড়তে থাকে। হাসিনার বিরুদ্ধে ক্ষোভ কিন্তু এইসব জায়গায় হয়েছে। আপনি ফলো করেন, হাসিনার সময় জ্বালানির মাত্রা প্রতি বছর বাড়তো, জ্বালানির দাম, গ্যাসের দাম, বিদ্যুতের দাম প্রতি বছর বাড়তো। রিজন ওই যা বলেছি সেগুলোই। তারপর বেকারত্ব, যতই সে চাকরির বাজার তৈরি করুক, ঠিক আছে, তার সিন্ডিকেটের কারণে বাকিরা চাকরি পেত না। লাইক, হ্যাঁ, কেউ আওয়ামী লীগ করে, তার চাকরি আছে, কেউ জামাত শিবিরের সমর্থক, তার চাকরি নেই, কেউ বিএনপির সমর্থক, তার চাকরি নেই। সো ওই সময় প্রবলেমটা ছিল ক্যাটাগরিলি, মানে এটা নিয়ে গেছে হচ্ছে তার দলীয় পর্যায়ে। আর এখনকার প্রবলেমটা দলীয় এবং ক্যাটাগরাইজ দুইটাই হয়ে গেছে একসাথে। ঠিক একইভাবে বাজারের অবস্থা সেমভাবে পড়ে আছে, এবং মানুষ যে আজকে পেট্রোল পাম্পে লাইন ধরেছে, এটা মানুষের দোষ না, এটা গভর্নমেন্টের দোষ, কারণ গভর্নমেন্ট জ্বালানির ব্যাকআপ রাখতে পারেনি। মধ্যপ্রাচ্যের ওয়ারের কারণে শুধু বাংলাদেশ ভুগছে না, সব দেশই ভুগছে, কিন্তু আপনি লিমিট করছেন 10 লিটার, ঠিক আছে। দুনিয়ার কোনো দেশ করছে কিনা আমার জানা নেই, কারণ পৃথিবীতে তেল সবচেয়ে বেশি আমদানি করে ইন্ডিয়া অ্যান্ড চায়না। এই দুই দেশও মনে হয় এই ধরনের ক্রাইসিস নিয়ে আমাদের এখানে শুরু হয়ে গেছে। এটা আমাদের গভর্নমেন্ট ফেলোর না, ভয়ঙ্কর লেভেলের গভর্নমেন্ট ফেলোর। গভর্নমেন্ট মানে ফেল করতে যাচ্ছে, এবং সিরিয়াস আকারে ফেল করতে যাচ্ছে। সো আমি লোকাল ইস্যুতে অনেক কম কথা বলি এই মুহূর্তে, আমি চাই না এগুলো নিয়ে কথা বলতে, বাট যখন বলবো তখন হয়তো অনেকের বেশি খারাপ লাগবে যে আমি এতক্ষণ কথাগুলো বলছি, ক্ষমতাসীন দলের বিরুদ্ধে চলে গেছে সবগুলো। সো ক্ষমতাসীন দল মানে সিরিয়াসলি মাইন্ড করতে পারে, হোয়াট এভার, যে যাই বলুক করুক, কিন্তু এটাই বাস্তবতা। এবং আমরা বারবার পুতুল সরকার বসাচ্ছি। সরকার ইরানের উপর এত বিশাল হামলা হচ্ছে, কন্ডেম করার মতো সাহস নাই। সেই সরকারকে আমি আদর করে নাচার মতো কেউ না, ভণ্ড।